আজকে স্যার আমাদের মূল প্রতিপাদ্য বিষয় ফেসবুক মার্কেটিং না, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে। ফেসবুক এবং গুগল তার কোনো ডকুমেন্টে ফেসবুক মার্কেটিং শব্দটা আমি পাইনি। সব জায়গায় ফেসবুক অ্যাডভার্টাইজিংই পাইছি। বাট তার আমরা নাম দিয়েছি ফেসবুক মার্কেটিং। যাই বলেন, আমরা যদি ওই যে লাস্ট যেটা মানে একদম প্রথম ক্লাসটা যদি পড়ি, সেখানে আমরা মার্কেটিং সম্পর্কে একটা ধারণা পেয়েছিলাম। আমরা ওই প্রমোশন বা অ্যাডভার্টাইজিং পার্টটা নিয়ে কাজ করি, সেটাই আর কি ব্যাপার স্যাপার। ঠিক আছে। আচ্ছা, এর কিছু বেসিক কথাবার্তা আছে যে কথাগুলো আমরা 16-র আগ পর্যন্ত খুব একটা আলোচনা করতাম না, কিন্তু এখন আমাদের এখানে মোটামুটি কিছু নিউবি ছেলে মেয়েও আসে। তাদের জন্য আসলে আমাদের এই কথাগুলো একটু বলতে হইতেছে আর কি। এছাড়া আমরা হচ্ছে যে ওই পেজ ক্রিয়েশনের পর থেকে আসলে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজ এটা যে কোর্সটা আর কি এটা শুরু করতাম আর কি। আচ্ছা, খুব খেয়াল করে দেখেন যে আমরা যখন গুগল অ্যাডভার্টাইজিং করলাম বা শিখলাম, তখন আমরা, আপনি ওই গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট খোলেন, গুগল অ্যাডস এ অ্যাকাউন্ট খোলেন, গুগল অ্যানালিটিক্স পরে এখন অ্যাকাউন্ট খুলেনি, খুলবো সামনে, যাই খোলেন, একটা জিমেল কে কেন্দ্র করে হতো, তাই না? একটা জিমেল আইডি কে কেন্দ্র করে তার সব ইকোসিস্টেম ঘুরে বেড়াতো। আপনি ম্যাপে লগ ইন করেন, আপনি ট্যাগ ম্যানেজারে লগ ইন করেন, আপনি গুগলে লগ ইন করেন, আপনি ব্রাউজারে লগ ইন করেন, যাই করেন একটা জিমেল কে কেন্দ্র করে। ফেসবুকেও ঘটনাটা তাই। একজন ইউজার একজন ইউজার তার একটা ফেসবুক প্রোফাইল থাকে, বা সে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে, সেটা ফেসবুক প্রোফাইল বানায়। ওই প্রোফাইলকে কেন্দ্র করেই তার ফেসবুক ইকোসিস্টেম চলে। আর কিরকম, ধরেন তোমার যদি একটা ফেসবুক প্রোফাইল থাকে, তাহলেই তুমি কি একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে পারো। হোয়াটসঅ্যাপ আবার কি? হোয়াটসঅ্যাপ আমরা ফেসবুক পেজের সাথে, যেহেতু পরবর্তীতে যখন কেনে তখন আমাদের সুযোগ দিয়েছে ফেসবুক পেজের সাথে অ্যাড ফ্যাড করার। এখানে একটা মোবাইল নাম্বার হলেই হয়, ফেসবুক হয় না। যেহেতু এটা ফেসবুক ইকোসিস্টেমের মধ্যে আছে, তাই আমি অ্যাড করেছি আর। ঠিক আছে। এছাড়া সারা জীবন ধরেও আপনার 5,000 জিমেল অ্যাকাউন্ট থাকলেও আপনি ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার একটা ফেসবুক প্রোফাইল ক্রিয়েট না করতেছেন। ঠিক আছে। অনুরূপভাবে আপনার একটা ফেসবুক প্রোফাইল না থাকলে বা ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে আপনি কখনোই একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারছেন না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা আলাদা তৈরি করতে পারি, তবে সেটাও এইটা আর এই দুইটা দুই পাশে রাখা হয়েছে, কারণ এই দুইটা আমরা আলাদা তৈরি করতে পারি, বাট এটা এখন আমরা পেজের সাথে ইন্টিগ্রেট করে দিতে পারি, যেহেতু দুইটা জিনিসই বহিরাগত, পরে ফেসবুক কোম্পানি কিনেছে, যে কারণে আমরা রেখেছি। তার মানে গুগলের ক্ষেত্রে কি হয়, একটা জিমেইলে লগ ইন করে আপনি কোনো ব্রাউজারে যান, কোনো পেজ লগ ইন করেন, যেখানেই করেন ওইখান থেকে একটা ইউজার যা যা করে থ্রু ওই জিমেল গুগল ডাটা পায়। এছাড়া আমরা কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে স্পেসিফিক কোনো ওয়েবসাইটে কে কি আচরণ করতেছে সেটা আমরা আলাদাভাবে করে গুগল অ্যাডসকে পাঠাই। এছাড়া গুগলের জেনেরিক ডাটা কিভাবে পাই, ওই গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আপনি ম্যাপে গেলেন, আপনি লেন্সে গেলেন গুগল, আপনি গুগল ওয়ান কি গুগল ওয়ানে গেলেন, মানে গুগলের যে 40, 50, 60, 70টা সার্ভিস আছে, আপনি যেটাই একটা জিমেল, তাই না? আচ্ছা, ফেসবুকের বাদ বাকি যে সার্ভিস গুলো আছে সেটা একটা প্রোফাইলকে কেন্দ্র করে। এটা আমাদের একটু বোঝা দরকার। কেন বোঝা দরকার? এখন ধরেন যে তার মানে গুগল ডাটা কালেক্ট করে ওইভাবে, আর ফেসবুক ডাটা কিভাবে কালেক্ট করে? ফেসবুক এই প্রোফাইল দিয়ে তুমি একটা মেসেঞ্জার করেছো, এইবার তুমি ওই মেসেঞ্জারে কাদের সাথে চ্যাট করো, কি ধরনের কথোপকথন করো, মেসেঞ্জারে কাদেরকে খুঁজে বের করো, এগুলো একটা ব্যাপার হতে পারে। তারপরে হচ্ছে তুমি এই ফেসবুক প্রোফাইল দিয়ে তুমি কোন কোন ধরনের গ্রুপে আছো। যেমন ধরো আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, ফাইবার, আপওয়ার, অমুক তমুক, যেহেতু আমরা ইন্ডাস্ট্রির মানে ফ্রিল্যান্সিং এই রিলেটেড গ্রুপগুলোতে বেশি আমরা কানেক্ট। যে লোক ধরো সিনেমার গান টান নিয়ে ব্যস্ত বা সিনেমা করে, রায়হান রাফি, সে দেখবেন সিনেমা রিলেটেড গ্রুপ ট্রুপ পেজ টেজ, বা তার ফ্রেন্ড সার্কেল টার্গেট ওই ডিরেক্টর, ওই অভিনেতা অভিনেত্রী, এইসব নিয়ে তাদের গন্ডি, তাই না? এরকম আর কি। আবার একটা আপনি আপনি পেজ নিজস্ব ক্রিয়েট করতে পারেন, সেটা আপনার বিজনেসের জন্য, বাট আপনি আর একটা পেজেও যখন লাইক দেন, আপনার যে ইন্টারেস্টের জায়গাটা আছে সেই সমস্ত পেজেই কিন্তু আপনি লাইক ফাইক দিয়ে
থাকেন, অনুগ্রহ করেন ইনস্টাগ্রাম। তার মানে হচ্ছে যে আপনার এই প্রোফাইলে থেকে আপনি যে যে অ্যাক্টিভিটি গুলো করেন, কোন একটা পেজের পোস্ট পাইলেন, সেখানে আপনি লাইক দিতে পারেন, শেয়ার দিতে পারেন, কমেন্ট করতে পারেন, বিশ্রী গালি দিতে পারেন, আপনি আপনার ইন্টারেস্টেড গ্রুপ গুলোতে জয়েন করবেন, তাই না? তো এই ফেসবুক ডাটা কালেক্ট করে, বা ফেসবুক যে বিহেভিয়ার অ্যানালাইসিস করে এই প্রোফাইলে, যে ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করলে এই প্রোফাইলের যে ডাটা, মানে এই লোকের বিহেভিয়ার কেমন, সেটা ডিপেন্ড করতেছে সে এখানে তার আচার আচরণ কেমন এটার উপর। আর গুগলে কিভাবে ডাটা কালেক্ট করতো? ওই যে তুমি ইয়া দিয়ে লগ ইন করে আছো, এবার যেখানে যেখানে যা যা করো, ওই ব্রাউজারে কি কি ইয়া টিয়া করো সেটা। এখন ফেসবুক কি বোঝে না যে লারিবে গেলে তুমি কি করো? লারিবে গেলে ফেসবুক কিন্তু এটা বোঝে, কিন্তু ডিরেক্ট বুঝতে পারে। গুগল যেমন এই পেজের অ্যানালাইস, এই পেজে কারা যায় কি করে, যেমন এই পেজে যে গুগল অ্যানালিটিক্স পোর্টটা কিন্তু ইনস্টল করা আছে, তাই না? তার মানে এইখানে যারা ইউজার আছে সবার মানে বিহেভিয়ার সম্পর্কে কিন্তু গুগল অটোমেটিক্যালি জেনে যায়। কারণ ওখানে গুগল অ্যানালিটিক্স ফোর ইন্টিগ্রেটেড আছে, তাই না? কিন্তু ফেসবুক কি এটা বাই ডিফল্ট বুঝতে পারবে? পারবে না। তাহলে কি করতে হবে? ওই যে আমরা পরবর্তীতে পড়বো পিক্সেল ফিক্সেল। তার মানে এখানে যদি পিক্সেল টিক্সেল করে ইন্টিগ্রেট করি, তাহলে ফেসবুক এই পেজে এসে কি কি করতেছে সেই ধরনের ইনফরমেশনও ফেসবুক পাবে। এভাবেই আস্তে আস্তে ফেসবুকের ডাটা কালেকশন ইয়া হয়। তবে গুগল ফেসবুকের থেকে আমার মনে হয় গুগলের ডাটা কালেকশন পয়েন্ট বেশি আর, ঠিক আছে? আর ইসের এইটুকু, এছাড়াও ধরো ফেসবুক পিক্সেল অন্যান্য জায়গা থেকেও ডাটা নিতে পারে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ফেসবুক ইকোসিস্টেমটার মধ্যে ধরেন ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যাই কিছু আছে না কেন, একটা প্রোফাইলকে কেন্দ্র করেই তার সব কিছু ঘটে। বুঝে গেলাম। তার মানে এখন যদি আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে বলি, আপনি কি কোনোদিনও একটা ফেসবুক প্রোফাইল না থাকলে আপনি পারবেন? পারবেন না কিন্তু, ঠিক না? আচ্ছা, ফাইন। এখন আমরা ধরো যে আপাতত এতটুকু আমরা পড়লাম আর কি, বোঝার চেষ্টা করি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমরা এখন অ্যাডে ঢুকে যাচ্ছি, কিন্তু আরো অনেক কথাবার্তা এখানে আছে। যেমন ধরো যে তোমার, মানে আমি এই এই কথাগুলো আর বলছি না ভাই, হ্যাঁ, যে যেমন ধরেন আমরা কেন ফেসবুকে আমাদের অ্যাডভার্টাইজিং, মানে ওই লোকাল মার্কেটে ই কমার্স উদ্যোক্তাদের তো আর আমি পড়াইতেছি না যে আমাকে আসলে বলতে হবে, বা ওই কথাগুলো এখন চলো না, এখন সবাই জানে যে ফেসবুকে কেন আপনার অ্যাডভার্টাইজিং করা দরকার, 4 কোটি ইউজার আছে, অ্যাক্টিভ 3.5 কোটি, অমক তমক, এক একটা মানুষ 55 মিনিটস করে অন এভারেজ সে টাইম ব্যয় করে, সো এখানে তোমার কাস্টমার আছে। এই কথাগুলো আমরা এখানে বলবো না, কারণ আমরা প্রথম ক্লাসেই বলে এসেছি ভাই, যেখানে লোক সমাগম বেশি সেখানে মার্কেটিং কমিউনিকেশন হয়। তো ফেসবুকে 4 বিলিয়ন মনে হয় নাকি, 4 বিলিয়ন মতো সারা ওয়ার্ল্ড ব্যাপী ইউজার আছে, তার মানে এখানে লোক সমাগম আছে, সো এখানে আমাদের মার্কেটিং করতে হবে, এটাই স্বাভাবিক। সো এই ধরনের বেসিক কথাবার্তা আমি এখানে বলতেছি না, আমি একবারে ফেসবুক অ্যাডভার্টাইজিং এ চলে যাচ্ছি। আচ্ছা, এখন ধরেন যে আমরা যখন এখন ব্যাপারটা হলো যে ফেসবুকে, ফেসবুকের অ্যাডভার্টাইজিং পয়েন্ট অফ ভিউ থেকে একটা ব্যাপার, আরেকটা হচ্ছে যে ফেসবুকে প্রোফাইলে আমরা যখন কোনো একটা পোস্ট শেয়ার করি, ফেসবুক প্রোফাইলে, আমার প্রোফাইলে আমি যখন একটা পোস্ট শেয়ার করি, এই পোস্টটা কার কাছে যাবে, কার কাছে যাবে, এখানে এক ধরনের একটা অ্যালগোরিদম কাজ করে। আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং পয়েন্ট অফ ভিউ থেকে একটা অ্যালগোরিদম কাজ করে, যে কিভাবে আসলে যায় আর কি। আমি আসলে কথা বলবো ফেসবুক অ্যাডভার্টাইজিং পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে? আচ্ছা, এখানে খুব খেয়াল করে দেখেন, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি যে ধরো যে আমি হচ্ছে যে বিক্রি করি, এই এম পক্স নাকি এম ফক্স আসছে দুনিয়ায়, মশা টশা কামড়ালে আমার ভয় লাগে। আচ্ছা, যাই হোক, এখন ধরেন, ধরেন আপনি বিক্রি করেন, কি বিক্রি করেন ভাই? বালিশ বিক্রি করেন, যে বালিশে জায়েদ খানের ছবি আছে, ঠিক আছে? এখন তার মানে হলো যে আপনি বালিশ বিক্রি করেন যে বালিশে জায়েদ খানের ইয়ে আছে। তো এখন বাংলাদেশে ফেসবুকের ইউজার কত? 4 কোটি। অ্যাক্টিভ ইউজার কত? 3.5 কোটি। আমি ধরে নিলাম 4 কোটি। আচ্ছা, এখন এই 4 কোটি মানুষই কি এই জায়েদ খানের বালিশের ভক্ত? না। প্রথমেই
ধরো যে তোমার আহ এটা একটু দেখতে হবে কত পার্সেন্ট ছেলে আর কত পার্সেন্ট মেয়ে, আমি অর্ধেক অর্ধেক ধরে নিলাম, অর্ধেক অবশ্য না, তারপরেও ধরে নিলাম আর কি। তবে ধরলাম 4 কোটি, 2 কোটি হচ্ছে পুরুষ আর 2 কোটি হচ্ছে কি মেয়ে। তাহলে প্রথম 2 কোটি আমার বাদ, এখন থাকলো 2 কোটি মেয়ে। এই 2 কোটির মধ্যে কি সবাই জায়েদ খানের বালিশ পছন্দ করে? না, সবাই না। তাহলে আমরা খুঁজে বের করব, আমাদেরকে খুঁজে বের করতে হবে ফেসবুক অ্যাডভার্টাইজিং করতে হলে যে এই 2 কোটি মেয়েদের মধ্যে জায়েদ খানের ফ্যান আছে কার, তাদের কাছে আসলে আমাদের অ্যাডটা নিয়ে যেতে হবে। এখন পয়েন্ট হলো, এই যে যে লোকটা জায়েদ খানের ফ্যান, সে কি শুধুমাত্র জায়েদ খানের ফ্যান? সে কি শাহরুখ খানের ফ্যান হতে পারে না? সে কি শাকিব খানের ফ্যান হতে পারে না? পারে কিন্তু, তাই না? তাহলে ফেসবুকে আমরা যে অ্যাডভার্টাইজিংটা করব এবং প্রপার টিজির কাছে আমাদের অ্যাডভার্টাইজিংটা নিয়ে যাব, এটা আসলে ফেসবুকে কিভাবে কাজ করে এটা আমাদের একটু বুঝতে হবে, তাই না? আমরা একটা, যদিও এখন অনেক ইয়া হয়েছে, আমরা পরবর্তীতে আসবো ইন ডেপথে আরো, যে এখন আসলে ফেসবুক অনেক কিছু বুঝে ফেলে আর কি, হ্যাঁ। ফেসবুক অনেক কিছু বুঝে ফেলে, বাট প্রথম অবস্থায় ফেসবুককে লার্ন করাতে হয়, এটা যে কোনো এআই সিস্টেমকে লার্ন করাতে হয়, যেটা আসে আপনার। এখন ধরেন এইখানে দেখেন, অ্যাডভার্টাইজার 1, অ্যাডভার্টাইজার 2, অ্যাডভার্টাইজার 3। তার মানে দেখেন যে এই একটা ইউজার, এই ইউজারের এর এজ হচ্ছে 25 ইয়ার্স। তার ইন্টারেস্ট আছে ডিজিটাল মার্কেটিং এ, তার ইন্টারেস্ট আছে স্পোর্টসে, তার ইন্টারেস্ট আছে ফুডে। তার মানে কি? তার মানে হলো সে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো পোস্ট টোস্ট পাইলে সেটা সে এঙ্গেজড হয়। এঙ্গেজড হওয়া মানে কি? সে লাইক করে, অথবা শেয়ার করে, অথবা কমেন্ট করে, অথবা কোনো ভিডিও টিডিও পাইলে খানিক সময় বৈশা বৈশা দেখে। এটাকে আমরা বলি হচ্ছে ফেসবুকের ভাষায় এঙ্গেজমেন্ট। ঠিক আছে? ইউটিউবে কিভাবে এঙ্গেজমেন্ট সেটা আমরা দেখি। আচ্ছা, এই ভদ্রলোক, একই ভদ্রলোক আবার স্পোর্টস রিলেটেড, এই সাকিব আল হাসান, এই খেলা হচ্ছে, এই আমাদের প্লেয়াররা পাকিস্তানে যে আটকা পড়ছে, যেহেতু ওরা ছাত্র আন্দোলন শুরু করছে ব্যাপারটা, এই বিষয় মানে স্পোর্টস, এই বার্সেলোনা, এই কোপা কোপি আমেরিকা, বিভিন্ন এই সমস্ত পেজ স্টেজে বা এইসব খেলোয়াড়দের ভিডিও টিডিও দেখে, লাইক কমেন্ট শেয়ার করে। এইগুলোর উপর ভিত্তি করে ফেসবুক ওই যে কেয়ামতের মাঠের মতো আর কি, ও কোন পেজে যায়, কোন রিলেটেড গ্রুপে আছে, কোন ধরনের ভিডিও সে দেখে, কোনটাতে লাইক কমেন্ট শেয়ার করে, কোন ধরনের পোস্টে সব থেকে বেশি এঙ্গেজড হয়, এরকম হাজারো ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে ওই কিয়ামতের মাঠের মতো এক একজনে এক এক কাতারে রাখা দেয়। এই ভদ্রলোক 3টা কাতারে আছে, ফেসবুক হিসাব করে দেখছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সে আছে, স্পোর্টস রিলেটেড আছে, ফুড রিলেটেড আছে, এবং সে বসবাস করে ঢাকা। ভেরি গুড থিং। এখন একজন অ্যাডভার্টাইজার, সে ধরো যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেয়, অথবা ধরো ডিজিটাল মার্কেটিং কোর্স করায়, ধরো আমরা স্কিল আপ। তো এখন অ্যাডভার্টাইজার 1, ধরো অ্যাডভার্টাইজার, ধরো আমি ধরে নিলাম এটা স্কিল আপার, সে আহ, তার কোর্সটা বেচার জন্য একে টার্গেট করবে, যেহেতু ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে। এটা ধরো 10 মিনিট স্কুল, ও হচ্ছে যে এই কোর্স একে টার্গেট করবে, কারণ ওরও ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোর্স আছে, ফেসবুকের কোর্স আছে না একটা, আইমান সাদিকা সাদিকের ভাইয়ের। আচ্ছা, এবং আরেকটা ভদ্রলোক এই লোককে করতেছে, কারণ এই ভদ্রলোক আবার হচ্ছে যে এই ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই অ্যাডভার্টাইজার, মানে ইন্টারমিডিয়েট স্কুল, এই ভদ্রলোককে স্কিল আপার। আর এই ভদ্রলোক আমি ধরলাম যে ইয়া টিয়া বিক্রি করে আর কি, আর ধরে নিলাম আর কি খেলা ঘর ধরে নিলাম, যারা হচ্ছে যে বিভিন্ন জার্সি টার্সি বিক্রি করে, মানে ফুটবল, ক্রিকেট বল, ব্যাট, এইগুলো বিক্রি করে খেলা ঘর। তো ওরা যারা স্পোর্টস রিলেটেড বেশি, যারা এনথয়েস্ট বা স্পোর্টস রিলেটেড যে বিষয়ে যাদের ইন্টারেস্ট আছে, তাদেরকে ও টার্গেট করে অ্যাডটা দেখাবে, তাই না? তার মানে এই লোক আসলে এই 3জন অ্যাডভার্টাইজারেরই টার্গেট, তাতে কোনো সন্দেহ। কিন্তু এই 2জন ডিজিটাল মার্কেটিং এর কোর্স বিক্রি করে, আর খেলাঘর এই লোক স্পোর্টস এর খেলার যে সামগ্রী সেগুলো বিক্রি করে। আর এই ভদ্রলোকের এই 3টা বিষয়েই, তার 3টা বিষয়ে কোনো একটা ফুড আলা, হয়তো এই পাশে একজন ফুড আলা, সেও তাকে টার্গেট করতে পারে। তার মানে এই 3জনের কাছেই বলি হবে এই লোক। এখন প্রশ্ন হলো, এই লোক অ্যাডভার্টাইজিং করতেছে, এই লোক অ্যাডভার্টাইজিং করতেছে, এই লোক অ্যাডভার্টাইজিং, কার অ্যাডটা আসলে এই ভদ্রলোক দেখবে, কখন দেখবে,
কতবার দেখবে, কারটা বেশি ইমপ্রেশন পাবে, মানে কারটা বেশি দেখবে, কারটা কম দেখবে, কারটা কিভাবে দেখবে, এইটা আমাদের বোঝা দরকার। তাহলে আমরা যেমন এই জিনিসটা যদি আমরা বুঝে ফেলি, তাহলে ফেসবুক মার্কেটিং এর পরবর্তীতে ধরো আমাদের ফেসবুক মার্কেটিং এর কপি আছে, সেখানেও ভিজুয়াল কন্টেন্ট আছে, ভিডিও কন্টেন্ট আছে। তাহলে আমরা বুঝতে পারবো কোনটা কিভাবে করা উচিত এবং কিভাবে অপটিমাইজেশন করা উচিত। আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি নিচের দিকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফেসবুক ভদ্রলোক যেটা করে সেটা হলো, আমরা যেমন অ্যাড র্যাঙ্কের ভ্যালু তৈরি করেছিলাম, ওই বেটা এইটার নাম দিয়েছে টোটাল ভ্যালু। কারণ ও ওইভাবে আসলে করতে পারে, কারণ ওর ডাটা, এই যে প্রথমে পড়াই নিয়ে আসলাম যে ওর ডাটা কালেকশন প্রসেস একরকম, গুগলের ডাটা কালেকশন প্রসেস একরকম, ইউজারদের কাছ থেকে ওর বিহেভিয়ার অ্যানালাইসিস করার প্রসেস একরকম, আর ফেসবুকের বিহেভিয়ার প্রসেস মানে ইউজারদের বিহেভিয়ার ক্যাপচার করার বা অ্যানালাইসিস করার বা টেক করার প্রসেস আর একরকম, যেগুলোর উপর ওরা এই অ্যালগোরিদমে এই থিওরিতে কাজ করে। ওরা হচ্ছে যেমন ওখানে আমরা অ্যাড র্যাঙ্কের ভ্যালু দিয়ে করেছিলাম, আর ওইটার নাম দিয়েছে টোটাল ভ্যালু। এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে ওখানেও কি আমরা এভারেজ সিপিসি বা ম্যাক্সিমাম সিপিসি গুণিত কোয়ালিটি স্কোর। এখানেও দেখেন ওই অ্যাডভার্টাইজার বিট, মানে ওই ম্যাক্সিমাম সিপিসি, মানে গুগলকে তুমি উইলিংলি কত টাকা দিতে চাও পার ক্লিকের জন্য, পার কনভার্সনের জন্য, পার কস্ট মানে অ্যাকুইজিশনের জন্য, তুমি ফেসবুককে কত টাকা দিতে চাও, সেটাই হচ্ছে অ্যাডভার্টাইজার বিড। ওখানেও কিন্তু আমরা বিড বা বিড অ্যামাউন্ট বা ম্যাক্স সিপিসি বা এভারেজ সিপিসি বলেছিলাম, যে কেউ একজন ক্লিক করলে তুমি তাকে কত টাকা দিতে চাও, সেম প্রসেস। এর সাথে গুণ করতেছে এস্টিমেটেড অ্যাকশন রেটস। কিসের উপর অ্যাকশন রেট কিসের উপর ডিপেন্ড করতেছে? যখন এস্টিমেটেড রেলিভেন্স, আচ্ছা আচ্ছা ঠিক আছে, অ্যাকশন রেট কিসের উপর ডিপেন্ড করতেছে? ও একটা হিসাব করে, যখন কোনো একটা, তুমি কোনো একটা পোস্ট ভাই ওই বুস্ট করা বলো, আর হচ্ছে এই প্রমোশন শুরু করো বা ক্যাম্পেইন শুরু করো, তখনও একটা ইয়া করে যে ওই পোস্ট, ওই কন্টেন্ট, তারপরে হচ্ছে যে তোমার কি বলে, ওই মানে তুমি হেডলাইন লেখো, উপরে উপরে এটা আমরা কি জন্য বলি ভাই, প্রাইমারি টেক্সট লেখো। যেখানে আমরা হেডলাইনের ডিসক্রিপশন বলতাম, এরা বলে উপরের প্রাইমারি টেক্সট, আর নিচের ওইটা হেডলাইন বলে। আর ওখানেও সিটি আছে, এখানেও সিটি আছে। তো ও হচ্ছে যে এস্টিমেটেড অ্যাকশন রেটটা ডিপেন্ড করে হচ্ছে যে, যদি তোমার নতুন অ্যাকাউন্ট হয় তাহলে তোমার ক্লিক থ্রু রেট তুমি পাচ্ছ না। আর যদি পুরাতন অ্যাকাউন্ট হয়, এই যে এখানে বলছে অ্যাকাউন্ট হিস্ট্রির একটা ব্যাপার আছে, আচ্ছা আমি আসতেছি। ক্লিক থ্রু রেট, এখানেও কিন্তু ওই ব্যাপারটা আছে যে ভাই, তোমার প্রিভিয়াস, তুমি যদি অ্যাড চালাও, তাহলে তোমার প্রিভিয়াস ধরো যে সিটিআর টিটিআর কেমন ছিল, দ্যাটস ইট, কনভার্সন রেট কেমন ছিল, এঙ্গেজমেন্ট, লাইক কমেন্ট শেয়ার তুমি কেমন পেতে পারো, অ্যাজ ওয়েল এস তোমার অ্যাকাউন্টের হিস্ট্রি, তুমি কোনো পলিসি ভায়োলেট খাইছো কিনা, টাকা পয়সা বাদ দিছো কিনা, মদ গাঁজা হেরোইনের অ্যাডভার্টাইজিং করছো কোনো, এই কারণে পলিসি ভায়োলেট করছো না। এগুলোর উপর ভিত্তি করে সে একটা এস্টিমেটেড অ্যাকশন রেটস দেয়। এর হিসাব ফেসবুক বলে না, সো আমরা বলতে পারবো না, ও ব্যাক এন্ডে ক্যালকুলেশন করে। সো ওইটার সাথে এইটা গুণ করে, প্লাস রেলিভেন্স স্কোর দেয় একটা। রেলিভেন্স স্কোরটা ডিপেন্ড করে, ওখানে যেমন হচ্ছে আমাদের কোয়ালিটি স্কোর দেয়, আর এখানে দেয় হচ্ছে রেলিভেন্স স্কোর, এটাও 1 থেকে 10-এর মধ্যে মার্কিং। রেলিভেন্স স্কোরটা হলে যখন তুমি কোনো একটা বুস্টিং শুরু করো, সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ওই অ্যাডটা তোমার হচ্ছে যে কি পরিমাণ, ওই অ্যাডটা কি পরিমাণ এঙ্গেজড হয়। এঙ্গেজড হয় মানে কি, যে ও দেখেন এখানে একটা কথা লেখা আছে, রেলিভেন্স স্কোর। তোমার রেলিভেন্স স্কোর হচ্ছে যে ফেসবুক কাউন্ট করে প্রথমে যখন আমরা বুস্টিং বাটনে, বা আমরা পরবর্তীতে শিখবো কিভাবে আমরা যখন প্রমোশনটা শুরু করি, ও প্রথম 500 জনের কাছে তোমার অ্যাডটা ছড়ায় দেয়। ওখান থেকে ও দেখে যে কি পরিমাণ এঙ্গেজড হচ্ছে। তো ফেসবুক একটা পোস্টে এঙ্গেজ হওয়া মানে কি, লাইক করা, শেয়ার করা, কোনো ভিডিও দেখলে সে ভিডিওটার 30%, 40%, 90%, 100% দেখলো, অথবা কমেন্ট টমেন্ট করলো। এইগুলোই হচ্ছে যে ওইটার হচ্ছে রেলিভেন্স স্কোর। তার মানে হলো যে রেলিভেন্স স্কোর কিভাবে ফেসবুক কাউন্ট করতেছে, যে প্রথম 500 জনের কাছে সে তার অ্যাডটা পাঠাচ্ছে, ওই 500 জনের মধ্যে কি পরিমাণ কি পরিমাণ
তোমার হচ্ছে যে সেম ইয়া করেছে, সেম আদার টার্গেটিং আর দ্য সেম অডিয়েন্স, মানে অন্যান্যরাও যে ইয়া করেছে। আচ্ছা আমি এত কঠিন করে আমার বোঝার দরকার নেই, তুমি ধরে নাও যে তোমার হচ্ছে যে কি বলে এই 500 জনের মধ্যে তোমার কি পরিমাণ এঙ্গেজড হয়েছে। যদি খুব ভালো পরিমাণে লাইক কমেন্ট শেয়ার, জাহিদ খানের ভিডিওর মধ্যে যদি প্রচুর পরিমাণে লাইক কমেন্ট শেয়ার করতে থাকে, তার মানে ও ধরে নেয় এই কন্টেন্ট ইজ গুড। কন্টেন্ট ইজ গুড কিভাবে বোঝে? তার মানে ওর ওই ভিডিওর যে প্রাইমারি টেক্সট, ইমেজ বা ভিডিও কন্টেন্ট, হেডলাইন, তারপরে হচ্ছে তোমার ও বোঝাতে চাচ্ছে যে এই ও ঠিক তাদেরকেই টার্গেটিং অডিয়েন্স হিসেবে ধরেছে, যে যদি বেশি আসে তাদেরকেই টার্গেটিং অডিয়েন্স হিসেবে ধরেছে। এই কন্টেন্টটা ঠিক তাদের জন্য। বা ধরো যে ও যেটার বিজ্ঞাপনে দিচ্ছে, ধরো একটা নাইকের জুতা, তার মানে ও যদি প্রচুর পরিমাণে এইটাতে হয়, তার মানে ও ঠিক প্রপার অডিয়েন্সের কাছেই পৌঁছাইতে পারছে। কিন্তু এই 500 জনের মধ্যে ধরেন যে সবাই ফেরত দিল, সবাই মানে খুব একটা মানে রিচ হলো না, খুব একটা এঙ্গেজ হলো না, মানে লাইক কমেন্ট শেয়ার করলো না, তারপরে ভিডিও টিডিও শেয়ার করলে সেটা খুব একটা দেখলো না। তার মানে বোঝা গেল ও যে কন্টেন্টটা যাদের উদ্দেশ্যে তৈরি করেছে ওর টার্গেট অডিয়েন্সটা ঠিক না, যে কারণে ভুলভাল মানুষের কাছে ইনফরমেশনটা যাচ্ছে, যে কারণে ওর এঙ্গেজ হচ্ছে না। এইভাবে সে ধরে। এইরকম যার সব থেকে 500 জনের কাছে পৌঁছানোর পরে যার সব থেকে বেশি, যদি খুব বেশি হয়, মানে এঙ্গেজমেন্টটা যদি বেশি হয়, তার মার্ক এই 1 থেকে 10-এর মধ্যে সে সব থেকে বেশি পায়। যার কম হয় সেভাবে একটু কম হয়। বুঝতে পারছেন? অ্যাড রিলিভেন্স এবং অ্যাড কোয়ালিটি একসাথে, আর কি এটা একসাথেই সে কাউন্টিংটা করে, সব মিলিয়ে সে 1 থেকে 10-এর মধ্যে দেয়। অ্যাড কোয়ালিটিটা ডিপেন্ড করে কিসের উপরে? ধরো যদি এই একটা, যেমন ধরেন অনেক বিজ্ঞাপন আমাদের সামনে চলে আসে, যেটা আসলে আমরা দেখতে চাই না, কারণ ওটা ফাঁকা মাঠে গুলি ছাড়ে সবার কাছে অ্যাডটা পৌঁছে দেয়। ওরা স্পেসিফিক কোনো টার্গেট, ওই যে বিভিন্ন ধরনের অ্যাড আছে না ফেসবুকে, আগে খুব প্রচুর পরিমাণে চলতো, ফেসবুক এখন স্ট্রিক হওয়ার কারণে ওইটা একটু কৌশলে চালায় আর কি। মানে আপনি দিনে ছিলেন বিড়াল, রাতে হয়ে যাবেন বাঘ, এই ওষুধ খাইলে বটিকা। তো এই ধরনের ইয়াগুলো কিন্তু স্পেসিফিক টার্গেট তো করে, কারণ এই ধরনের অক্ষমতার পরিচয় মানুষ অনলাইন বিহেভিয়ারে তো প্রকাশ করে না। সো এর আসলে আপনি টার্গেট অডিয়েন্স কিভাবে করবেন? ফেসবুক কিভাবে আপনার ওই বিহেভিয়ার অ্যানালাইসিস করবে? কারণ আপনি সক্ষম কি অক্ষম, এটা ফেসবুকে তো আপনার বোঝানোর কোনো ওয়ে নেই, আছে? নাই কিন্তু। বা ফেসবুকে যে এই ধরনের জিনিসগুলো পছন্দ করে, কারণ মানুষের ডিসএবিলিটি প্রকাশ পায় এমন কোনো কিছু ফেসবুক কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মই ইয়া করে না। তো ওরা তখন কি করে? জাস্ট লোকেশন দেয়, এজ দেয়, আর কিছু না দিয়ে ফাঁকা মাঠে গুলি ছড়ে। এই ক্ষেত্রে অনেক সময় আপনাদের যে সংস্কৃতি একটু ভালো মন্দ ব্যাপার স্যাপার আছে, দেখবেন অনেক ধরনের অ্যাড আপনার সামনে চলে আসে। তো যদি আপনি ওর জন্য টার্গেট অডিয়েন্স, প্রপার টার্গেট অডিয়েন্স না হন, তাহলে অ্যাডের ওই যে ডান সাইডে 3 বিন্দুতে ক্লিক করে আপনি ওইটারে ক্লোজিং করে দিতে পারেন বা হাইড করে দিতে পারেন। আপনি এই কন্টেন্টটাকে রিপোর্টিং এজ এ স্প্যাম করে দিতে পারেন। অথবা ক্লিক করে বলতে পারেন যে এই ধরনের কন্টেন্ট আপনি পছন্দ করেন না। তো পছন্দ করেন না মানে ওই ধরনের কন্টেন্ট ফেসবুক পরবর্তীতে আপনাকে আর দেখাবে না, যদি এই তিনটার যে কোনো একটা করেন বা সবগুলোই করতে পারেন। এইটার উপর ডিপেন্ড করে ওই অ্যাডের কোয়ালিটি ভালো কি খারাপ। তার মানে ম্যাক্সিমাম লোকই যদি এই ঘটনা ঘটাতে থাকে, তার মানে ওই অ্যাডের কোয়ালিটি কি? ভেরি ব্যাড। এই দুইটা আসলে ডিপেন্ড করে, এই দুইটাই ধরো 1 থেকে 10। এই অ্যাড এটা এটা স্বাভাবিকভাবেই, যে যখন হচ্ছে যে তোমার মানে কেউ যখন তোমার ওই অ্যাডটা পছন্দ করবে না, তখন সে হয় এটা করবে অথবা সেটা স্কিপ করে চলে যাবে। এই এই দুইটা অ্যাড রিলিভেন্স এন্ড অ্যাড কোয়ালিটি এই এই কারণে হয় আর। সো এইগুলোর উপর ভিত্তি করে, ধরেন অ্যাডভার্টাইজার বিট দিলেন $3, এস্টিমেটেড অ্যাকশন রেট ধরেন সে একটা পাইছে, ধরেন আমি ধরলাম 7, তাহলে 3 7 21 প্লাস রেলিভেন্স স্কোর 10-এর মধ্যে, রেলিভেন্স স্কোর কোয়ালিটির মধ্যে 10-এর মধ্যে পাইলেন কত ভাই? 10-এর মধ্যে ধরেন আপনি পাইলেন 21, এদিকে পাইলেন 9, তাহলে টোটাল ভ্যালুর মান হলো 30। এখন খুব খেয়াল করে দেখেন, এই একই ভদ্রলোক যখন এই এই ভদ্রলোককে টার্গেট করতেছে, এই ভদ্রলোককে যখন টার্গেট করে, তখন হচ্ছে যে এই টোটাল ভ্যালুর পরিমাণ যার বেশি হয়, তার অ্যাডে সব থেকে বেশি ইমপ্রেশন পায়। মানে এই ভদ্রলোক তার অ্যাড সব থেকে বেশি দেখে, তারপরে যে কম পায় তার অ্যাড একটু কম দেখে, তারপরে যে কম পায় তার অ্যাড একটু কম দেখে। কিন্তু অ্যাড যে দেখে না তা না। পৃথিবীতে এমন কোন ফেসবুক অ্যাডভার্টাইজিং আছে যে একটাও ইমপ্রেশন পায়নি? কেউ কম পায়,
কেউ বেশি পায়, কিন্তু কেউ না কেউ পায়। কিসের উপর ডিপেন্ড করে? ওই টোটাল ভ্যালুর মান। একই ভদ্রলোককে যদি তোমরা 3-4 জন এরকম 3-4-10টা 100টা 1000টা অ্যাডভার্টাইজার টার্গেট করে, তাহলে কার অ্যাড এই ভদ্রলোক বেশি দেখবে, কার অ্যাড কম দেখবে, ডিপেন্ড করে এই টোটাল ভ্যালু। ওইটা যেমন আমরা ওখানে পড়েছিলাম বিডিং প্রসেস, এইটার নাম ওই অকশন প্রসেস বা বিডিং প্রসেস, একই জিনিস। ফেসবুক জিনিসটা এইভাবে কাজ করে। এখন তাহলে দেখেন তো, এই ডাটা থেকে কিন্তু একটা জিনিস আমরা খুব ক্লিয়ার বুঝতে পারি, যে আমরা যখন পরবর্তীতে ফিডবোর্ড অ্যাডভার্টাইজিং করব, তখন আমাদের কয়েকটা জিনিস খুব মাথায় রাখতে হবে। এইটা তো তুমি উইলিংলি তোমার মতো দিতে পারো, বা ফেসবুকেরও 4টা বিডিং আছে। এই বিডিং এ তুমি ফেসবুকের উপরে, ফেসবুকের অটোমেটেড বিডিং আছে এবং ম্যানুয়াল বিডিং আছে। তো অটোমেটেড বিডিং দিলে তো ফেসবুক অটোমেটিক্যালি খাইতে থাকে, তো এটা নিয়ে আমাদের চিন্তা নাই। কিন্তু এই যে এইটাতে তুমি প্রথম অবস্থায় ইয়া হলে পরে একটা ম্যাটার খাওয়ার সম্ভাবনা আছে। আর রেলিভেন্স স্কোরটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এইটা ডিপেন্ড করতেছে তোমার ওই পোস্টের ক্যাপশন কি ছিল, তুমি ইমেজটা কতটা অ্যাট্রাকটিভ ছিল, বা ওখানে কিভাবে অ্যাট্রাকটিভ হয়, এগুলো আমরা পরবর্তীতে আরো আসবো, যে ওখানে ইয়া ছিল, এইগুলো হবে। এবং শুধু কি তাই, তুমি তোমার ওই প্রোডাক্টটা যাদের কাছে টার্গেটিং করতেছো, মানে তোমার টার্গেট অডিয়েন্সটা, টার্গেটিংটা, অডিয়েন্সটা ঠিক আছে কিনা, এটার উপর ডিপেন্ড করে তুমি এইটার ভ্যালু পাও। তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝে ফেলি যে এই জিনিসটা কিভাবে করে, তাহলে কিন্তু আমরা সহজেই এই টোটাল ভ্যালুর মানটা বাড়াতে পারবো। তার মানে এখন যদি আমি বলি, কি রে ভাই আমার ইমপ্রেশন পায় না, খরচ বাড়ে, ঘটনা কি? তার মানে তার মানে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। ধরেন কেউ একজন আপনাকে বলল যে ভাই, আমি তো ফেসবুকে একদম ইমপ্রেশন পাচ্ছি না, আমার কস্ট টু বাইরে গেছে, আমি তো সেল মেল পাই না, কি ঘটনা? তাহলে তো দুইটা ঘটনা ঘটতো। এক নম্বর হলো, ও যে যাদেরকে টার্গেট করতেছে, ওই টার্গেটিং অডিয়েন্সটা ঠিক নাই। আর একটা হতে পারে টার্গেট অডিয়েন্স ঠিক আছে, তুমি যে কন্টেন্টটা দিচ্ছ, ক্যাপশন লিখতেছো, হেডলাইন লিখতেছো, ইমেজ বা ভিডিও বানাচ্ছো, এইটা আমাদের পছন্দ হচ্ছে। সো দুই জায়গার এক জায়গায় কাজ করতে হবে, অথবা দুইটা নিয়েই কাজ করতে হবে, করে দেখতে হবে কোনটাই সমস্যা, দেন আবার এইভাবে ইমপ্রুভ করতে হবে। কথা কি বোঝা গেছে না যায় নাই দেশবাসী? হ্যালো, কথা কি বোঝা গেছে না যায় না? জি বস। বস জি বস। বোঝা গেছে। ঠিক আছে। এখন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে ভাই, আমি তো ইয়া পাচ্ছি না, আমার তো ইমপ্রেশন ভালো না, রিচ ভালো না, তাহলে কি সমস্যা হতে পারে? টোটাল ভ্যালুর মান কম। টোটাল লেভেলের মান কমে, টোটাল লেভেলের মান বাড়া কমা কিসের উপর ডিপেন্ড করে? এগুলোর উপর ডিপেন্ড করে। সো এখন আপনাকে যদি অপটিমাইজেশনের দায়িত্ব দেয়, আপনি অপটিমাইজেশন করে ফেলতে পারবেন না ভাই ওই অ্যাডভার্টাইজিংটা, ওই ক্যাম্পেইনটা? অবশ্যই পারবেন। এই জন্য এই জিনিসগুলো বেসিক, কিন্তু আমাদের জানা জরুরি। কথা কি বোঝা গেছে না যায় না? চিল্লায় বলেন। জি বস। ইউয়াস, বোঝা গেছে। একজন কি যেন বলতেছে আর কি। আচ্ছা, এখন এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে যে আমি বলতেছি আর কি, মানে ফেসবুক আসলে কিভাবে টাকা কাটে এইটার কোনো ডকুমেন্ট দেয় না। হ্যাঁ, বাট এইটা হচ্ছে যে আমার মতো ডিজিটাল বা টাল, বা আপনার মতো ডিজিটাল বা টাল মার্কেটারের একটা অ্যাপ্রক্সিমেট ধারণা, যে ফেসবুক এইভাবে টাকাটা কাটতে পারে। এবং হচ্ছে যে ফেসবুক, গুগল কাউরেই হতাশ করে না। কারোর অ্যাড একটু কম পারফর্ম করবে, কারোর অ্যাড খারাপ পারফর্ম করবে। পারফর্ম আবার দুই প্রকার, একটা যদি ওই অ্যাড থেকে যদি তোমার ভালো সেল জেনারেট হয় বা লিড জেনারেট হয়, তাহলে একটা ভালো। আবার ওই অ্যাডে যদি তোমার রিস্ক কমে যায়, ইমপ্রেশন কমে যায়, তার মানে ওটাও, মানে ওটাও খারাপ আর কি। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এখন পয়েন্ট হলো, আমি ধরে নিচ্ছি যে অ্যাডভার্টাইজার ওয়ান যে ফেসবুককে এত টাকা দিতে চায়, বিড অ্যামাউন্ট, বিড অ্যামাউন্ট, বাদ বাকি জিনিসগুলো কিন্তু থাকতে হবে বস। আমরা শুধু এখানে বিড অ্যামাউন্টে হিসাবটা দেখানো হয়েছে, বাদ বাকি গুলো ধরো আছে। অথবা টোটাল ভ্যালুর মানটা দিলে ভালো হতো, কিন্তু এভাবে কোনো ডাটা ফেসবুক থেকে নাজিল হয় না, আলার বুতেরা জানায় না। আচ্ছা, অ্যাডভার্টাইজার টু, সে হচ্ছে যে $2 খরচ করতে চায়। ঠিক আছে, এখন উপরে কত খরচ করেছিল? উপরে ওই যদি আমি এই দুইজনের মধ্যে অকশন হয়, তাহলে কি হবে? তাহলে যেটা হবে,
$2 দিতে চেয়েছে, কিন্তু গুগল কাটবে হচ্ছে যে এর উপরে ভদ্রলোক যেটা দিতে চেয়েছে তার থেকে সর্বোচ্চ ওই যে 1 থেকে শুরু করে 25% বাড়ায়া ফেসবুক কাটতে পারে। অ্যাডভার্টাইজার 3 সেও ধরো $2 দিতে চেয়েছে। এখন যদি এই তিনজনের মধ্যে ইয়া হয়, তাহলে কি হতে পারে? ওই যে উপরে যে ভদ্রলোক যে সব থেকে কম দিতে চেয়েছে 1.2 থেকে সর্বোচ্চ 2 পর্যন্ত কাটতে পারে। যদি অ্যাডভার্টাইজার 4, এখানে কিন্তু কোনো প্রশ্ন করেন না ভাই, আমি একটা অ্যাপ্রক্সিমেট ধারণা দিচ্ছি, কারণ এই জিনিসটা কিন্তু কি, এই জিনিসটা কিন্তু কারণ এইটার উপরেই আসলে ভিত্তি করে হয় না, কারণ এখানে টোটাল ভ্যালুর মান আছে, আরো অনেক সব ব্যাপার স্যাপার আছে। শুধুমাত্র কে কত টাকা দিতে চাইছে সেটার উপরে ভিত্তি করে দিতে হবে তা না, এটা আর কি। আর ওই অ্যাড কখনোই ভালো পারফর্ম করবে না, আপনি অ্যাডভার্টাইজার বি $10 দিয়ে দেন, সবাই $1 করতেছে, আপনি $10 দেন, তাও কোনোদিনও ভালো কাজ করবে না, যতক্ষণ না তোমার এই রেলিভেন্স স্কোর, কোয়ালিটি স্কোর, তারপরে যে এস্টিমেটেড অ্যাকশন রেট, এই জিনিসগুলো ভালো না হবে। কারণ ফেসবুকের প্রথম শর্ত হলো যে ওরা কোনো ভুলভাল ইনফরমেশন মানুষের কাছে দিবে না, নাম্বার 1, যে কারণে জাকারবার্গকে কাট করা পর্যন্ত দিতে হয়েছে। নাম্বার 2, যে কন্টেন্টটা মানুষ খাবে, মানে অডিয়েন্সের কাছে রেলিভেন্ট রেলিভেন্ট হবে, সেই ইনফরমেশন গুলো রেলিভেন্ট মানুষদের কাছে ফেসবুক পাঠাইতে থাকে। যেমন ধরেন যে কেন জায়েদ খানের ভিডিও এত পপুলার হয়ে যায় কিন্তু সবাই ওকে বকা, কারণ জায়েদ খানের ভিডিও 30 সেকেন্ডের হোক আর 30 মিনিটের হোক, সবাই পুরাটা দেখে এবং ওকে গালি দেয়, তারপরে সে একটা বিস্কুট, কথাটা ঠিক না? কিন্তু কি করে, ওই যে জায়েদ খানের লাফালাফি, জায়েদ খানের নাচানাচি, জায়েদ খানের যে ধরেন যে এক ধরনের ইয়াগুলো, মানে এজ এ সেলিব্রিটি খুব সিপ তার আচার আচরণ, এই জিনিসগুলো যে করে, হ্যাঁ, এটা হয়তো আমার কাছে সিপ, আরেকজনের কাছে যারা বালিশ নিয়ে ঘুমিয়ে থাকে তার কাছে কিন্তু অনেক রিলস ব্যাপার। ওই যে প্রথম যে কথা নিয়ে শুরু করলাম আর কি, যে সাপ হচ্ছে যে বেদের মেয়ে জ্যোৎস্না গলায় পেঁচায় রেখে আমি দেখলে দৌড়ে পালাই, তো সাপের কোনো দোষ নেই, দোষ হচ্ছে সাপের সাথে অভিজ্ঞতা। তো এরকম আর কি ব্যাপার। ফেসবুক মনে করে যে কি রে, এই কন্টেন্ট, ফেসবুক তো আর বুঝতেছে না সে গালি দিচ্ছে, ঠিক আছে, ফেসবুক তো বুঝতেছে না যে মনে মনে গালি দিচ্ছে, সেটা আবার ফেসবুক, গুগল, এরা কিন্তু আমরা যে কথাগুলো বলি সেটাও শুনতে পাই, কারণ আপনি ফেসবুক বা গুগলের সামনে আপনি হচ্ছে যে কোনো একটা টার্ম, যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে আপনি ফেসবুক বা গুগল ওপেন করে বা অনলাইনে থেকে আপনি ইয়া করবেন, কথা বলবেন ওই ধরনের কিওয়ার্ড, দেখবেন ওই রিলেটেড প্রোডাক্টের অ্যাড, ফেসবুক গুগল, আপনি ইউটিউবে যান, গুগলে যান, আপনি ফেসবুকে যান, দেখবেন ওই ধরনের প্রোডাক্ট আপনার দেখানো শুরু করেছে। যদিও ফেসবুক গুগল এটা শেয়ার করে না, তার পলিসির মধ্যে কোথাও এটা লেখে নাই, কিন্তু এটা শুনবে, আপনি দেখবেন পাবেন। আচ্ছা, কারণ গুগল পৃথিবীর সব থেকে বড় জ্যোতিষী বলতে পারে। আচ্ছা, এখন পয়েন্ট হলো যে কি হয় তাহলে ঘটনা, যায় যে ওই ওই ভিডিও দেখে আর মনে মনে সে গালি দেয়, এই যে পুরোটা দেখে ফেললেন, তার মানে পুরোটা এঙ্গেজমেন্ট হলো, ও রেলিভেন্স স্কোর কিন্তু অনেক হাই, খুব খেয়াল করে দেখে। তখন ও ওই যে লোকটা দেখলো ওর সাথে বিহেভিয়ার মেলে তার কাছে পাঠায়। ধরেন আমার এক বন্ধু, সে খুব দেখেছে, ঠিক আছে, বা ওর বিহেভিয়ার আমার বিহেভিয়ার একদিকে, কিন্তু আমি দেখলাম, আমার বন্ধু দেখেছে, এখন আমার বন্ধু জায়েদ খানের ভিডিও দেখে, আমি কিন্তু পছন্দ করি না, ধরেন আমার বন্ধু কোনোভাবে দেখে রাগের উপরেই দেখছে, ও চিন্তা করছে এই অন্যান্য বিহেভিয়ার আমার এই বন্ধুর সাথে আমার মেলে, ঠিক আছে, যেহেতু ও পছন্দ করছে জায়েদ খানের ভিডিও, এর এর প্রোফাইলও দেখে, আবার এও পুরাটা দেখে আর মনে মনে বলে। এখন এর বন্ধুর কাছেও ছড়ায় যায়, এও পুরাটা দেখে আর মনে মনে বলে, ঠিক আছে, কিন্তু এর কাছে এইভাবে জিনিসটা ছড়ায় যায়। এই জন্য দেখেন ফেসবুক যতই চেষ্টা করুক, এই মিথ্যা বা ভুয়া তথ্য বা খারাপ কোনো জিনিস ফেসবুক কিন্তু এখন পর্যন্ত ফুল কন্ট্রোলে আনতে পারে না। কারণ খারাপ জিনিসের প্রতি, যেমন একটা, এই যে একটা মেয়ের প্রচুর পরিমাণে ভাইরাল করলেন না আপনারা, যে মেয়েটা ওই যে ইয়া বলছে, ওই যে আন্দোলন টান্দোলন করছে ওই মেয়েটার, যে সে বিভিন্ন ধরনের যে তার যে কর্মকাণ্ড গুলো, মানে নেগেটিভ বিষয়গুলো যে আপনারা তুলে ধরতেছেন আর কি, এটাও কিন্তু মানুষ সবাই দেখতেছে, সবার কাছে চলে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, এইভাবে আর কি। কথা বোঝা গেছে? এই আর কি। তো যাই হোক, এই জন্য ওইগুলো যদি ভালো না থাকে কখনোই আপনার ইয়া হবে, এই আর কি। এখন ভদ্রলোক অ্যাডভার্টাইজার 4 সে 5 দিতে চাইলো, তাহলে এর উপরে কে দিতেছে, 2 এর উপরে এখনো কেউ উঠিনি, তাহলে 1 থেকে 2 এর উপরে যে আছে তার 25% পর্যন্ত বাড়তে পারে, মানে 2.5 পর্যন্ত কাটতে পারে। এ 6 দিতে চেয়েছে, এর নিচে আর কেউ নেই, তার মানে সবার শেষে শুরু হয়েছে এখান থেকে, এর সর্বোচ্চ, এর মাঝামাঝি বা এর এত দিতে
দিতে পারে। এখন প্রশ্ন হলো, যেমন এই জায়গাটা আপনাদের প্রশ্ন থাকবে, এই জিনিসটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এই জায়গাটা প্রশ্ন থাকবে, যে প্রশ্ন থাকবে, যে হচ্ছে কম দিতে চাচ্ছে সে ভেরি লেস ইমপ্রেশন বা ক্লিক পাবে। যে তারপরে আছে সে হচ্ছে যে অ্যাডভার্টাইজার ওয়ান থেকে ও তার থেকে একটু ভালো পাবে। অ্যাডভার্টাইজার ওয়ান থেকে এ তার থেকে একটু ভালো পাবে। এ যেহেতু একটু বেশি দিতে চাইছে টাকা পয়সা, সেহেতু হচ্ছে মোর ইমপ্রেশন পাবে, এ আরো মোর ইমপ্রেশন পাবে। বাট পয়েন্ট হলো, এখন মোর ইমপ্রেশন পাবে, যেমন ধরেন এই জায়গাটা আপনার প্রশ্নটা কি থাকবে জানেন? ভাই ঠিক আছে আমি বুঝলাম, এই সূত্র অনুযায়ী যার টোটাল ভ্যালুর মান বেশি, এর সাথে গুণ করে একটা বড় অ্যামাউন্ট পাইলো, এদিকে রেলিভেন্স স্কোর একটু কম হলেও ওর হয়তো অ্যাডের কস্ট বেড়ে যাবে, কিন্তু ওর অ্যাডও মানুষ খাবে। বুঝতে পারছেন? কিন্তু ওর অ্যাডের কস্ট বেড়ে যাবে যদি রেলিভেন্স স্কোর খারাপ হয়। যেমন ধরেন এই ভদ্রলোক 6 দিতে চেয়েছে, তার মানে সর্বোচ্চ 6 ও কেটে নিতে পারে। তো এখন ধরেন ও যদি এখানে 6 দেয়, ওর এস্টিমেটেড রেস্টুরেন্ট রেট ধরেন আমি 3 ধরলাম, তো 3 6 18 এখানে হয়ে গেল। রেলিভেন্স স্কোর যদি ধরেন এখানে সে কম পায়, যদি কম পায় ধরেন আরো 3 পাইলো, তাহলে 3 6 18 তার সাথে 3 যোগ করলে তার মানে 21 পেয়ে গেল। অন্যান্যদের তো ধরেন এই যে এটা কম আছে, এটা কম আছে, সেই ক্ষেত্রে হয়তো তার টোটাল ভ্যালুর মান বাড়বে। সেই ক্ষেত্রে কিন্তু ওর অ্যাডের ভ্যালু, মানে অ্যাডের কস্ট বাড়বে, ইমপ্রেশন সে পাবে। এই সূত্র অনুযায়ী মনে হচ্ছে সে প্রচুর ইমপ্রেশন পাবে। আসলে কিন্তু ভাই ইমপ্রেশন পাবে না। কারণ ফেসবুক সবসময় বলে যে ভাই তুমি এদিকে তুমি তোমার এই দুইটাই আসলে প্রত্যেকটার একটা, ওই যে রিসেন্টলি বদরুদ্দিন ওমর একটা কথা বলছে না, একটা রেশিও আছে, মানুষের ধৈর্য সীমা আর কিসের যে একটা রেশিও আছে, এইটার অতিক্রম করলে এই স্বৈরাচার এইভাবে দমন হয় আর কি। তো এই অ্যাডভার্টাইজার বিড অ্যামাউন্ট এবং রেলিভেন্স স্কোর, এটা তো তুমি পাবার বিভিন্ন ইসের উপর, হিস্টোরিক্যাল ডাটার উপর ডিপেন্ড করে। তো এইটা হচ্ছে যে, এই জিনিসটা হচ্ছে যে, আর এই জিনিসটার একটা কম্বিনেশন না হলে সেই অ্যাড কোনোদিনও ভালো পারফর্ম করবে না। বাট আমি, প্রশ্ন করেন না, বাট ধরে নেন এইভাবে আসলে ফেসবুক টাকা পয়সা গুলো কাটে। কারণ এখানে প্রশ্ন করলে আমি অ্যান্সার দিতে পারবো, এখানে এই ডাটাটা আমিও এক জায়গা থেকে কোনো এক জায়গা থেকে ধরেন পাইছি আর কি, মানে এই ডাটাটা। বাট আমার এই জিনিসটা অনেকটা মনে হয় যে ঠিক আছে, কথাটা আসলে এইভাবেই কাটা উচিত। কারণ আসলে কাটবে কত, কাটবে আসলে একই অ্যাডের জন্য, মানে একই মানুষের জন্য 3টা অ্যাডভার্টাইজার তাদের টার্গেট করতেছে। তো আমি ধরলাম এইটা আলাদা, এই দুইজন তো এই ডিজিটাল মার্কেটের জন্য করতেছে, তো কারোরটা কম দেখাবে কারোরটা বেশি দেখাবে। তো রেলিভেন্স স্কোর, কোয়ালিটি, এস্টিমেটেড অ্যাকশন রেট এবং অ্যাডভার্টাইজার ভ্যালু, তো এই দুইজনের মধ্যে ধরো $1 দিতে চাইছে, এই $2 দিতে চাইছে। তো এ তো যদি, মানে ওই দিকে যদি ঠিক থাকে, মানে এইদিকে যদি ঠিক থাকেও, এইদিকে যদি ঠিক থাকেও, তাহলে এইটা যে বেশি দিচ্ছে তার টোটাল ভ্যালুর পরিমাণ বেড়ে যাচ্ছে, সে মোর ইয়া পাবে, সেটাই স্বাভাবিক আর কি। আর টাকাটাও নিশ্চয়ই, এরা দুইজন একে অ্যাড দেখানোর জন্য, এ দিতে চাইছে $1, এ দিতে চাইছে $2। ফেসবুক ফেসবুক তো কখনো $3 কাটতে পারে না, কোনো লজিকই, তাই না? তাহলে মোটামুটি ওর এর মধ্যেই থাকতে হবে। আর যেহেতু ফেসবুক কোনো ইসের ভ্যালু ট্যালু দেয় না, এই হলো মোটামুটি ভাই ফেসবুকের, ফেসবুক অ্যাড এবং ফেসবুক কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু বেসিক কথাবার্তা। কারো কি কোনো প্রশ্ন আছে ভাই? না থাকলে আজকে আর পড়াবো না। ভালো লাগছে স্যার। ও, বন্ধ করে দিচ্ছি নাকি? তো তো নাই বস, ভিডিও গুলো বাদ দে। এই আর কি। তাহলে আমরা চলে যাব, এইটা হচ্ছে আমরা আহ ফেসবুক অ্যাডসে চলে আসি। ঠিক আছে, ক্লাস 01 ব্যাস, সরি, ক্লাস 01 হোমওয়ার্ক আসলে নাই, আর একটু পড়াইলে হোমওয়ার্ক থাকতো কিছু, জাস্ট ভিডিওটা দেখেন, ব্যাস, কাহিনী শেষ। নেক্সট ক্লাসে আমরা পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, এই আর কি। বেঁচে থাকলে প্রচুর কথা হবে।